ছেলের সাথে দেখা করতে অয়নদীপের বাড়িতে পৌঁছে গেল কুর্চি। হ্যাঁ বন্ধুরা, আজকে 22শে সেপ্টেম্বরের চিরসকার এপিসোডে তোমরা এটাই দেখতে পাবে। আগের পর্বে আমরা দেখেছি মিঠি আর মৌয়ের একটা শপে দেখা হয়েছিল। সেখানে মৌ মিঠিকে স্বতন্ত্র আর কমলিনীকে জড়িয়ে নানান বাজে বাজে কথা বলতে থাকে। তখন মিঠি এর প্রতিবাদ করে বলে ওদের মধ্যে একটা বন্ধুত্ব আছে, আর বন্ধুত্বটা আছে বলেই এতদিন ধরে সম্পর্কটা টিকে গেল। এর মধ্যে কোনো কোট আনকোটের ব্যাপার নেই। একটা এত বছরের সম্পর্ক কেন টিকে আছে বলতো? বন্ধুত্বটা আছে বলেই তো। অবশ্য তুই সেটা বুঝবি কি করে? তোর সেটা বোঝার কথা নয়। কিন্তু মৌ, তোর তো যথেষ্ট বয়স হয়েছে, এবার একটু এগুলো বুঝতে শেখ। বুঝতে শেখ যে সব সম্পর্কে দেনা পাওনা হয় না, বা দেনা পাওনার উপর টিকেও থাকে না। মৌ বলে, যখন তোর কোনো অসুবিধা হচ্ছে না তখন আমাদের কেন কোনো অসুবিধা হবে? কিন্তু দেখ মিঠি, আমরা তো পিসিমণির বাপের দিককার আত্মীয়। আমাদের যখন আত্মীয় স্বজন আসে তখন আমার মাকে ধরে পিসিমণিকে নিয়ে নানা কথা বলে, আর সেগুলো না আমার ভালো লাগে না। আর এক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, বিয়েটা করে নিতেই পারে, বিয়েটা কেন করলো না? এরকম কি হয় না? অনেকেই তো এভাবে বিয়ে করে। তখন তো পিসিমণিও বিধবা ছিল। অবশ্য যখন পিসেমশাই ফিরে এসে দেখতো নতুন কাকু আর পিসিমণি বিবাহিত, তখন কেলো হয়ে যেত। বাপরে বাপ, একেবারে সিরিয়ালের মতো ঘটনা ঘটতো। কিন্তু এখন তো ডিভোর্সটা হয়ে গেছে, পিসিমণি তো জোর করে ডিভোর্সটা করেই নিয়েছে। এখন তো পিসেমশাইও আসবে না, সে তো চুরি ডাকাতি করে বাড়ি থেকে চলে গেছে। বুবলাইদা, বর্ষা বৌদি, ওরাও তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। সমস্ত বাধা তো পিসিমণির লাইফ থেকে দূর হয়ে গেছে। তাহলে এখন সমস্যা কি? তাহলে এবার পিসিমণিকে বল বিয়ের ডিসিশনটা নিয়ে নিতে। তখন মিঠি বলে, তুই কাকে ফোন করবি বল? নতুন কাকু, না তোর পিসিমণি মানে আমার মাকে? বল, আমি কি লাইনটা ধরে দেবো? কথা বলবি? মৌ বলে, মানে? মিঠি বলে, না তুই এই কথাগুলো তো সরাসরিও ওদের বলতে পারতিস, শুধু শুধু আমাকে মাঝখানে রাঁধছিস কেন? তোর তো পিসিমণি আর নতুন কাকুকেও তুই চিনিস, তাহলে তুইই বলে দে। আমাকে মেডিটেট করছিস কেন? আমি তো কথাগুলো বলবো না ওদেরকে গিয়ে। মৌ দেখ, ওদের তো যথেষ্ট বয়স হয়েছে, তাই আমি চাইও না ওদেরকে এগুলো নিয়ে বলতে। ওদের যদি মনে হয় ওরা বিয়ে করবে তো করবে, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটা শুনে মৌ বলে, বাবা তুই তো অতিরিক্ত আধুনিক হয়ে গেছিস রে। মিঠি বলে, অতি আধুনিক কাকে বলে সেটা তো আমি জানি না, তবে নিজের মাকে ভালোবেসে সে সুখে থাক, এটা চাওয়া যদি অতি আধুনিক মেয়ের লক্ষণ হয়, তবে হ্যাঁ আমি অতি আধুনিক। আর হ্যাঁ, আমি যেহেতু নতুন কাকুকেও ভালোবাসি, তাই আমি চাই নতুন কাকু যেন সুখে থাকে। এটা ঠিক যে আমি মনে মনে চাই মা আর নতুন কাকুর একটা পরিচয় হোক, তবে সেটা যদি ওরা না চাই সেক্ষেত্রে আমি ওদের জোরও করতে পারি না। তবে হ্যাঁ, তুই বলেছিস তোর কথাটা আমি ওদের কাছে পৌঁছে দেব। তখন মৌ বলে, দেখ মিঠি, আমি ওদের থেকে অনেকটাই ছোট, তাই এই কথাগুলো আমি ওদের বলার প্রয়োজন মনে করছি না। মিঠি বলে, ছোট বলে তো বলতে কিছু বাদ রাখছিস না? কোনো কথা তো তোর মুখে আটকাচ্ছে না। মৌ বলে, কথাটা আমি তোকে বলেছি, তাই বলে কি আমি সেটা বড়দেরকে বলতে যাব? আমি মেন্টালি আপসেট মিঠি। মিঠি বলে, তোকে দেখে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে প্লুটোর শোক তুই একেবারে কাটিয়ে দিয়েছিস। মৌ বলে, শোক থাকলে কি আর মুখে বলতে হয় রে মিঠি? তুই ভুলতে পেরেছিস। মিঠি বলে, আমার কথা বাদ দে তো, তুই তোর কথা বল। তুই তো কখনো অন্য কাউকে নিয়ে ভাবিসই, তুই তো সবসময় নিজের কথাই ভাবিস। মৌ বলে, কাকিমার কাছে মুখ দেখাতে পারি না, কাকিমাকে কিছুতেই সামলাতে পারা যায় না। উনি তো সন্তানহারা মা, এটা তো ভুলে গেলে চলবে না। আর প্লুটোটা কী যে বোকামি করলো। মিঠি বলে, আমাকে এবার বেরোতে হবে। মৌ বলে, চল একসাথেই বেরোই। মিঠি মৌকে এড়িয়ে যাওয়ার জন্য বলে, না আমার এদিকে একটু কাজ আছে, আমি একটু পরে যাব, তুই চলে যা। মৌ আবার বলে, বুবলাইদা আর বৌদির সাথে কথা হয়েছে আমার। মিঠি বলে, সে তো হবেই। মৌ বলে, হওয়ার কথা মানে? হবে না? আমার পিস্তুতা দাদা হয় ওরা। মিঠি বলে, তুই তো তোর মাইন্ডসেটের লোকের সঙ্গে কথা বলতে ভালোবাসিস, আর বর্ষা বৌদির সঙ্গে তো ভালো বন্ধুত্ব আছে তোর। মৌ বলে, বর্ষা বৌদি তো খুবই ভালো মানুষ, ও বাড়িতে কাকিমার ব্যবহারগুলো মানতে পারতো না, তাই ওরকম রিয়াক্ট করে ফেলতো। কই, আমাদের সাথে তো কোনোদিন এরকম ব্যবহার করেনি। মিঠি বলে, বাহ ভালো তো। মিঠি চলে যেতে গেলে মৌ তাকে আটকে বলে, একটা সুখবর আছে জানিস তো, বুবলাইদা তো চাকরি পেয়ে গেছে। বুবলাইদা তো বলছিল এরপর কিছু টাকা জমিয়ে ওরা ফ্ল্যাটে চলে যাবে। বুবলাইদা তো বলেছে ফ্ল্যাটে চলে যাওয়ার পর ও বাড়ির সাথে আর যোগাযোগই রাখবে না। তাতে মিঠি বলে, কেন খুশি হসনি তাতে তুই? মৌ বলে, খুশি হব কেন? তোর হঠাৎ এরকম কথা মনে হওয়ার কারণ কি? পিসিমণি কষ্ট পেলে কি আমার ভালো লাগবে? তাতে মিঠি বলে, শোন মৌ, ব্যক্তিগতভাবে আমি জানি অন্যের দুঃখ কষ্ট নিয়ে ভাবার মেয়ে তুই নোস। তুই তো একজন চূড়ান্ত অত্যন্ত স্বার্থপর মেয়ে। আমি তো দেখেছি যেই প্লুটো তোকে কোনোদিন পছন্দই করেনি,
তাকে হাত করার জন্য কিভাবে তুই দিনের পর দিন চেষ্টা করে গেছিস। প্লুটো তো নিজে চলে গিয়ে এটা প্রমাণ করে দিয়ে গেছে যে ও কোনোদিন তোকে পছন্দই করেনি, শুধুমাত্র নিজের মায়ের কথার প্রতিবাদ করতে পারবে না বলে এই বিয়েতে রাজি হয়েছিল। আর প্লুটো নিজে চলে গিয়ে এটাও প্রমাণ করে দিয়ে গেছে যে তোর সাথে বিয়ে করার থেকে ওর চলে যাওয়া ভালো। তারপরে তুই কিভাবে পারছিস এত বড় বড় কথা বলতে? তুই সেই তখন থেকে মাকে টেনে আমাকে টেনে বাজে বাজে কথা বলেই চলেছিস। কিভাবে পারছিস এগুলো করতে? এতদিন আমি এই কথাগুলো তুলিনি, তার কারণ আমি ভেবেছিলাম তুই হয়তো কষ্টে আছিস। তুই জানতিস আমি এই কথাগুলো সকলের সামনে জোর গলায় বলতে পারতাম, কিন্তু বলিনি। তুই আমাকে যত অভিযোগ করেছিস তার 10 গুণ অভিযোগ কিন্তু আমি তোর দিকে তুলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তুই জানিস কিন্তু তোকে ভালোবাসতো না বলেই ও এই পৃথিবী ছেড়ে চলে গেল। কিন্তু তুই কি বলে গেছিস দিনের পর দিন? যে আমি অপমান করেছি বলে প্লুটো এই কাজটা করেছে। আর যদি তোর কথাটাই সত্যি ধরে নিই, তাহলে তো আমাকে এটাও ভাবতে হবে যে ও আমাকে সত্যিই ভালোবাসতো, তাই আমি অপমান করেছি বলে অভিমান করে এই কাজটা করেছে ও। এত কিছুর পরে তুই বুঝতে পারছিস তো তুই কোথাও নেই। ওদিকে তো মৌয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে সে ভেতর ভেতর রাগে ফুঁসছে। মিঠি বলে, এটা বুঝতে পেরেও তুই এত বড় বড় কথা সমানে বলে যাচ্ছিস। এবার মৌ বলে, মিঠি তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস। মিঠিও এবার রিয়্যাক্ট করে বলতে থাকে, কিসের লিমিট? তুই এতক্ষণ লিমিট মনে রেখেছিলিস? তুই কি ভেবেছিলিস তুই আমাকে টেনে, নতুন কাকুকে টেনে, আমার মাকে টেনে আমাকে যা ইচ্ছে তাই বলবি আর আমি চুপ করে সেগুলো শুনবো? মৌ, আসলে জানিস তো তোর মধ্যে কোনো দুঃখই নেই, কোনো দুঃখ নেই তোর মধ্যে। তোর মধ্যে যদি দুঃখ থাকতো তাহলে তুই এত দিকে মন দিতে পারতিস না। তুই তো আসলে আমার সাথে প্রতিযোগিতায় নেমেছিলিস, প্লুটোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার প্রতিযোগিতা। কিন্তু দেখ শেষে কি পেলি তুই? তুই তো প্লুটোকে কোনোদিন ভালোই বাসিসনি। আর আজ তোকে আমি একটা কথা বলে রাখছি মৌ, তুই তোর ব্যক্তিগত জীবনে কোনো দিন কিছুকে নিজের করে রাখতে পারবি না। হ্যাঁ, হয়তো তুই কেরিয়ারে অনেক সফল হবি, অনেক উন্নতি করবি, অনেক ওপরে যাবি, কারণ তোর নেচারই এটা যে অন্যকে কেটে কেটে উপরে ওঠা। হ্যাঁ, তুই হয়তো যাবিও, তুই হয়তো সফলও হবি, কিন্তু তোর পার্সোনাল লাইফটা হবে একটা বিগ জিরো। তুই মিলিয়ে নিস আমার কথাটা। তুইও এখানে থাকবি আর আমিও এখানে থাকবো, দেখে নিস তুই। এটা বলে মিঠি বেরিয়ে চলে যায়। কমলিনী, কুর্চি, মিঠি এবং স্বতন্ত্র অয়নদীপের বাড়ির সামনে কুর্চির ছেলের নতুন বউয়ের জন্য গিফট নিয়ে তাকে দেওয়ার জন্য আসে। গাড়ি থেকে নেমে স্বতন্ত্র কুর্চি, মিঠি এবং কমলিনীকে বাড়ির ভেতর যেতে বলে এবং বলে সে বাড়ির বাইরেই দাঁড়িয়ে ওয়েট করবে। তাতে কুর্চি বলে, নতুনদা তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে আর আমরা সবাই ভেতরে চলে যাব, এটা তো হয় না বলো। নতুন বলে, কেন হবে না, যাও আমি এখানে আছি। তাদের কথা শুনে মিঠি বলে, আচ্ছা ঠিক আছে পিসিমণি, তুমি আর মা ভেতরে যাও, আমি নতুন কাকুর সঙ্গে এখানে আছি। স্বতন্ত্র বকা দিয়ে বলে, না তুমিও যাবে ওদের সাথে, আমি বাইরে ওয়েট করছি। কুর্চি বলে, দেখো দেখো নতুনদা, আমরা সবাই ভেতরে যাব আর তুমি যাবে না? আমার না খুব খারাপ লাগছে নতুনদা, চলো তুমি ভেতরে। কুর্চি বলে, তুমি তো এখন এখানে থাকবে না, তুমি যখন এখানে পাকাপাকিভাবে থাকবে তখন যে যাই বলুক আমি কিন্তু যখন তখন চলে আসবো, তখন আমি একবার নয় বারবার আসবো। তুমি আজ তো একটা কাজে এসেছো, এখন যাও সেই কাজটা ভালোভাবে সেরে এসো। কমলিনী বলে, তোমার না যাওয়ার কি আছে, আমি সেটা সত্যিই বুঝতে পারছি না। স্বতন্ত্র বলে, আচ্ছা তুমি কেন বুঝতে পারছি না, আমি তো এটা বুঝতে পারছি না। লোকজনকে চারটে বাড়তি কথা বলার সুযোগ করে দেওয়ার কি কোনো দরকার আছে? নেই তো বলো। কমলিনী বলে, কথা তো এমনিতেও হয় অমনিতেও হবে, কথার ভয় পেলে এ পর্যন্ত তো আসতেই পারতাম না বলো। আর কথার ভয় পেয়ে লাভটা কি আছে? আমরা তো জানি যেটা সত্যি সেটা সত্যি, আর যেটা সত্যি নয় সেটা সত্যি নয়। আমার মনে হয় তোমার ভেতরে যাওয়া উচিত। স্বতন্ত্র বলে, আচ্ছা আমরা তো একরকম কথা বলে এসেছি, তাহলে এখন এখানে এরকম করার কি মানে বলো তো? তোমরা ভেতরে যাও, আমি তো বলছি এখানে আছি আমি। কমলিনী বলে, হ্যাঁ বলছি, তুমি আসবে আমাদের পৌঁছে দেওয়ার জন্য, অথচ আমরা ভেতরে চলে যাব, তুমি বাইরে ওয়েট করবে, সেটা হয় না। স্বতন্ত্র বলে, আরে সেরকম নয়, যদি সেরকম করে অস্বস্তিকর সিচুয়েশন হয় তখন আমি না হয় যাবো ভেতরে, তোমরা এখন যাও। কমলিনী বলে, তুমি কি করে বুঝছো ভেতরে কোনো অস্বস্তিকর সিচুয়েশন হবে কি না? আর যদি কোনো অস্বস্তিকর সিচুয়েশন নাও হয় তাও তো তুমি ভেতরে যাবে না, এটার তো কোনো মানে নেই। আমি তোমাকে বলছি তুমি ভেতরে চলো। স্বতন্ত্র বলে, ওখানে গিয়ে যদি তোমাকে কোনো বাজে কথা, খারাপ কথা শুনতে হয় তখন কিন্তু আমি রিয়াক্ট করে ফেলবো। কমলিনী বলে, আজকে তো আমরা এখানে এসেছি দিদিভাইয়ের বিষয় নিয়ে, তাহলে শুধু শুধু আমাকে খারাপ কথা শুনতে হবে কেন? স্বতন্ত্র বলে, তুমি বোঝো না মানুষ প্রয়োজন ছাড়াও খারাপ কথা বলে। কমলিনী বলে, আমি বুঝি, কিন্তু এখন আর গুরুত্ব দিই না। আগে দিতাম, কিন্তু এখন আর এই সমস্তকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো জানি আমার জীবনে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। নাও চলো তো, এবার ভেতরে চলো।
মিঠি বলে, আচ্ছা নতুন কাকু, আমরা 4জন তো একসাথে এসেছি, আর আমরা 4জন একসাথেই ভেতরে যাব। আর পিসিমণি শোনো, তোমাকে যদি কেউ কোনো রকম ছোটো বড়ো কথা বলে ভেতরে গিয়ে, আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি কিন্তু রিয়াক্ট করব। তখন কিন্তু তুমি আমাকে বলতে পারবে না বা আটকানোর চেষ্টা করবে না। কুর্চি বলে, না না মিঠি, তুই কিছু বলিস না, ওদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান বল, আর আমি তো এসেছি একটা ছোট্ট গিফট দিতে, ওকে আশীর্বাদ করব, গিফটটা দেবো, চলে যাব, ব্যাস। মিঠি বলে, কিন্তু ওরা যদি তোমাকে আটকে দেয়, ডাবলু দাদা যদি তোমাকে আসতে না দেয়? কুর্চি বলে, সে কপাল আমার নয় রে মিঠি। কমলিনী বলে, যদি আটকে দেয় সেটা তো ভালোই মিঠি, তাহলে পিসিমণি ডাবলু দাদার বিয়ে পর্যন্ত এখানে থেকে যাবে। সারা জীবন তো তোরা তোদের পিসিমণিকে পেলি বল, এবার যদি ডাবলু দাদা তার মাকে দাবি করে যে সে কদিন এ বাড়িতে থাকবে, তাহলে তুই কি ডাবলু দাদার সঙ্গে ঝগড়া করবি? মিঠি বলে, এত দরদ এতদিন কোথায় ছিল বলো তো? পিসিমণি এতদিন আমাদের সঙ্গে থেকেছে, তখন তো খোঁজ নেয়নি। পিসিমণি এতদিন আমাদের সাথে থেকেছে, তাই পিসিমণি এখন আমাদের। কুর্চি বলে, হ্যাঁ আমি তো তোদেরই, এখানে থাকলেও তোদের, এখান থেকে চলে গেলেও তোদের। তোদেরকেই তো আমি বলে ফিটে করে মানুষ করলাম রে মিঠি। ডাবলুটাকে আর কদিন পেলাম, আর ওই বা কদিন ওর মাকে চাইলো। যাক গে, এসব বাদ দাও, চলো ভেতরে যাই। কমলিনী বলে, ও দিদি ভাই, তোমার অস্বস্তি হচ্ছে বলো? কুর্চি বলে, হ্যাঁ, এতদিন পর যাচ্ছি তো, তা একটু অস্বস্তি তো হচ্ছেই। আমার ছেলেটা তো এখন আর ছোটো নেই, বড় হয়ে গেছে। কি সিচুয়েশান ওখানে, আমার আশাটা কিভাবে নেবে, সেগুলো তো বুঝতে পারছি না। স্বতন্ত্র বলে, কুর্চি, তুমি তো এখানে কর্তব্য করতে যাচ্ছ, তাই প্রত্যাশা রেখো না। কোনো প্রত্যাশা রাখলে মানুষ তখনই কষ্ট পায়। তোমার যেটা করার তুমি সেটা করবে, চলো এবার। কুর্চি বলে, প্রত্যাশা করা তো সেই কবেই ছেড়ে দিয়েছি নতুনদা, তা না হলে এভাবে কি থাকতে পারতাম বলো? যাই হোক, চলো এবার ভেতরে যাই। তারা এবার দরজায় গিয়ে বেল বাজালে অয়নদীপ এসে দরজা খোলে। দরজা খুলে, বাবা এ তো মেঘ না চাইতেই চল, তা আপনারা মেয়েকে রাখতে এলেন নাকি? এতে কমলিনী বলে, আমাদের মেয়ে তো নাবালিকা নয় যে তাকে ডাকতে আসতে হবে, সে তো চাইলেই আসতে পারে। তাছাড়া এটা এখনও তো লিগালি তার শ্বশুর বাড়ি, সে তো সত্যিই চাইলে আসতে পারে এবং আসতে পারতো। তবে জানেন তো, আমাদের দিদিভাই না মানুষটাই এরকম, অনাদরে সে একদমই থাকতে পারে না। আর যেখানে তাকে অবাঞ্ছিত বলে মনে করা হয়, সেখানে সে নিজের অধিকারও দাবি করে না, তাই এতদিন সে আসেনি। কিন্তু ওই যে আপনি বলে এসেছিলেন ওর ছেলের বিয়ে, মায়েরও তো একটা কর্তব্য আছে। অয়নদীপ এবার কমলিনীকে উদ্দেশ্য করে বলে, বাব্বা আপনিও এসেছেন দেখছি। স্বতন্ত্র বলে, হ্যাঁ আমরা এলাম। আসলে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছুই জানেন, তাই আপনার কাছ থেকে নতুন করে ধাক্কা খাওয়ার তো কিছু নেই, তাই আমরা এলাম। অয়নদীপ বলে, ও কোর্টে যা যা হয়েছে, যা যা বলেছিলাম, যা যা করেছিলাম সব ভুলে যান। আসলে মামলা মোকদ্দমা জিততে হলে ওরকম একটু দিনকে রাত, রাতকে দিন, এগুলো করতে হয়। আর আমিও সেটাই করেছিলাম। কমলিনী বলে, না না, ওসব কথা আমরা কিছু মনে রাখিনি। মনে রাখিনি তার কারণ হলো, আমরা তো মন থেকে জানি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। অয়নদীপ বলে, আচ্ছা বেশ। অয়নদীপ আবার মিঠিকে বলে, মিঠি কেমন আছিস? সেদিন তো তোর সাথে গিয়ে ভালো করে কথাই হলো না। কমলিনী মিঠিকে প্রণাম করতে বলে। মিঠি অনিচ্ছা সত্ত্বেও প্রণাম করতে গেলে অয়নদীপ বলে, থাক প্রণাম করতে হবে না, এখনও সব চলে না। তখন মিঠি বলে, আমার মা আমাকে গুরুজনদের প্রণাম করতে শিখিয়েছেন, তা এখন আপনি যদি না চান তাহলে আপনাকে প্রণাম করব না। অয়নদীপ বলে, বাহ, বেশ পাকা পাকা কথা শিখেছিস তো। তা কি পড়াশোনা করছিস, কলেজ পাশ করেছিস? স্বতন্ত্র বলে, হ্যাঁ মাস্টার্স কমপ্লিট করেছে ও, বিদেশ যাবে এবার হায়ার স্টাডিজ করতে, স্কলারশিপও পেয়েছে ও। অয়নদীপ তাচ্ছিল্যের স্বরে বলে, বিদেশ? আমার ডাবলুও খুব বড় একটা চাকরি পেয়েছে, সেটা ওকে বিদেশে গিয়ে খুঁজতে হয়নি, নিজের দেশেই জোগাড় হয়ে গেছে, আর সেটাও নিজের মেরিটে। আমার ছেলেটা একা একা বড় হয়েছে, কিন্তু উচ্ছন্নে যে যায়নি এটাই বাঁচোয়া। সে কুর্চি কমলিনী মিঠিদের উদ্দেশ্য করে কথাটা বলে। এরপর সে কমলিনীদের ভেতরে নিয়ে যায়। তারা সবাই ভেতরে গিয়ে বসলে অয়নদীপের বৌদি তা ডাকে এবং বলে, নতুন অতিথি এসেছে বাড়িতে, চিনতে পারো কিনা দেখে যাও। ভেতর থেকে অয়নদীপের বৌদি বেরিয়ে আসে। তিনি এসে কুর্চিকে দেখে বলেন, ছুটকি, তাহলে এতদিনে আসার সময় হলো? এতদিনে তোমরা ডেকে পাঠিয়েছো, তাই এতদিনের সময় হলো, এর আগে ডেকে পাঠালে হয়তো আসবো কি আসবো না বিবেচনা করতাম তখন। অয়নদীপের বৌদি বলে, বাব্বা, তোর কথার ঝাঁজ এখনও ঠিক একই রকম আছে। কুর্চি বলে, কেন, কথার ঝাঁজ শুধু তোমাদের একারই থাকবে বলো সারা জীবন? অয়নদীপের বৌদি বলে, তা কি মনে করে এসেছো এখন, এখানে থাকার প্ল্যান করে, নাকি ছেলের সাথে দেখা করতে? আমি অবশ্য ঠাকুরপোকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, যদি একটি বাড়ির জন্য এখানে এসে আমাদেরকে উদ্ধার করে দিয়ে যাস। তোর তো ছেলের বিয়ে ঠিক হয়েছে, শ্বশুর বাড়িতে নানা রকম কথাবার্তা চলছে, তুই মা বেঁচে আছিস, কাছাকাছি আসিস, তবু যোগাযোগ রাখিস না। কুর্চি বলে, কেন দিদি, ডাবলু শ্বশুর বাড়িতে তোমরা সত্যি কথা কেন বলনি? এটা কেন বলনি যে তোমার ঠাকুরপো আমার সাথে থাকতে চাইনি, তোমরাও আমাকে মেনে নাওনি? সত্যি কথাটা বলে দিলেই তো পারতে। কমলিনী যা বলে, শোন ছুটকি, সংসারে থাকতে গেলে একটু মানিয়ে নিয়ে চলতে হয়, তুইও তো তেজ দেখিয়ে বেরিয়ে চলে গেছিলি, আর এখন বলছিস ঠাকুরপো মানতে পারেনি? তোদের মধ্যে অশান্তি হতে আমি তো দেখেছি, তাই আমি তো বলেছিলাম দুজনের মধ্যে বনিবনা না হলে তোমরা আলাদা থাকো,
আর এরকম পরিস্থিতিতে যে কোনো গার্জেন থাকলেই এই একই কথা বলতেন। আর তখন তোর দাদা বেঁচে ছিল, ভাইটাকে কষ্ট পেতে তিনিও তো দেখেছেন। কুর্চি বলে, হ্যাঁ তোমরা তো শুধু ওর কষ্টটা দেখেছো, আমার কষ্টটা দেখার তো তোমাদের সময়ই হয়নি। অয়নদীপের বৌদি বলে, তোর কষ্ট দেখার জন্য তো তোর বাপের বাড়ির লোক ছিল ছোট, দেখলো তো তারা এতদিন, তাতে কি অসুবিধা হয়েছে কিছু? কমলিনীর যা বলে, অসুবিধা তো আমাদের হয়েছে, তোদের দুজনের ঝামেলার চোটে ছেলেটা মা ছাড়া বড় হলো। কুর্চি বলে, কেন, তুমি তো ছিলে। তখন অয়নদীপ বলে, হ্যাঁ বৌদি ছিল বলে ডাবলুটা এই যাত্রায় বেঁচে গেল, লেখাপড়া করে বড় হয়ে মানুষ হতে পারলো, বৌদি না থাকলে না ডাবলু এতদিনে ভেসে যেত। স্বতন্ত্র বলে, যাক তাহলে আপনি স্বীকার করছেন মা ছাড়া ছেলে তাহলে ভেসে যেতে পারে, মানে আপনার বৌদি যদি না থাকতো তাহলে কুর্চির অভাবে ডাবলু ভেসে যেতে পারতো, স্বীকার করছেন তাহলে বলুন। অয়নদীপ বলে, দেখুন মশাই, আমি আপনাদের মতো অত হাইফাই থটে বিশ্বাস করি না, আমি খুব সাধারণভাবে সাধারণ কথা বিশ্বাস করি, যে মানুষ বিয়ে কেন করে, সংসার করবে বলে, সন্তান পালন করবে বলে। এরপর সে কুর্চিকে উদ্দেশ্য করে বলে, ও তো কিছুই করেনি, সকালবেলায় বাচ্চাকে কোনো রকমে খাইয়ে অফিসের নাম করে বেরিয়ে যেত, এরপর বাড়ি ফিরতো সেই সন্ধেবেলা। আমার ছেলেটাকে তো বৌদিই দেখে শুনে মানুষ করেছে, কুর্চি তো ওর কোনো দায়িত্বই পালন করেনি, না করেছে ভালোভাবে সংসার, না করতো ছেলে মানুষ। আমার বৌদির হাতেই তো ছেলেটা মানুষ হলো। এবার কমলিনী মুখ খোলে, সে বলে, চাকরি করাটা কি অপরাধ? এখানেই শেষ হয় আজকের পর্ব। পরবর্তী পর্বের আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।